ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। সংবর্ধনায় ব্যাপক প্রস্তুতি, মাকে দেখতে যাবেন এভার কেয়ারে। এলডিপি ছেড়ে বিএনপিতে রেদওয়ান, মনোনয়ন পেলেন মান্না, সাইফুল, সাকি, নূর। নিজস্ব প্রতীকে নির্বাচন করবে এনসিপি। গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইটভাটায় ফেলে লাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দীর্ঘ 17 বছর পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় আজ সন্ধ্যা 6টায়। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান একাই বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এরই মধ্যে 300 ফিট সংবর্ধনা মঞ্চ এলাকায় সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিএনপি নেতাদের আশা, গোটা রাজধানী কাল জনসমুদ্রে পরিণত হবে। অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন 300 ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন। তাদের প্রত্যাশা, অর্ধকোটি মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের সমাবেশ ঘিরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর 300 ফিটে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। দর্শক, চলে যাচ্ছে সরাসরি সেখানে। নাবিল, মঞ্চ তৈরির কাজের অগ্রগতি ও নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। মঞ্চ তৈরির যে কাজ সেটি প্রায় শেষ এবং আমরা কিন্তু সকাল থেকেই দেখছি প্রচুর নেতাকর্মী মঞ্চের সামনে এসে জড়ো হয়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলছিলাম। অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকেও এসেছেন এবং অনেকের সাথে আমরা কথা বলেছি যারা আসলে 2-1 দিন আগেই ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন এবং তারেক রহমানকে স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতেই তারা এসেছেন। তারা যেটি বলছেন, তারেক রহমানের এই দেশের থাকার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে যে উত্তরণ সেটি আরো বেগবান হবে এবং বিএনপির যে নির্বাচন কার্যক্রম সেটিও আরো বেগবান হবে বলেই তারা আসলে বলছেন। আপনি জানেন যে আগামীকাল সকাল 11টার দিকে তারেক রহমান বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সেখানে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি এই সমাবেশ হলেও কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে। সেখানে বিএনপি চেয়ারপারসনের যে মিনিস্ট্রি কোর্ট সিএসএফ রয়েছে, এছাড়াও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সমাবেশ ফলে কিন্তু যেহেতু প্রচুর লোকের সমাগম হবে, আমরা বিএনপির কাছে জানতে চেয়েছিলাম তারা আশা করছেন প্রচুর লোক আসবেন এবং যাতে সবাই যাতে মঞ্চের কার্যক্রম দেখতে পারেন সেই জন্য কিন্তু বহুদূর ভিত্তিতেও কিন্তু আসলে এফটিভি মনিটর স্থাপন করা হয়েছে, যাতে যারা মঞ্চের কাছে পৌঁছতে পারবেন না তারা যাতে আসলে তারেক রহমানকে দেখতে পারেন। এবং নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের কাছ থেকে তারা ভিত্তি নির্দেশনা কিনবেন। তারা যেটি বলছেন আসলে এই যে সমাগম থেকে আসলে অতীতের যে কোনো রেকর্ড ভঙ্গ করবে এমনটি তারা প্রত্যাশা করছেন। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, 300 ফিট থেকে সর্বশেষ পরিস্থিতি জানেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। একই সাথে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে 300 ফিটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবেন তারেক রহমান। সংবর্ধনায় শুধু তারেক রহমান বক্তব্য দেবেন। জনদুর্ভোগ লাঘবে রাজধানীর একপাশে 300 ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন তিনি। শুক্রবার বাদ-জুমা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধে যাবেন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আহতদের খোঁজ নেবেন তিনি। শনিবার শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয়। একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য, অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল
এবারকার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান 2 নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 9:30 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা রয়েছে। এই উপলক্ষে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের যাত্রা বিরতিকালে বিমানবন্দর এলাকায় কোন ধরনের জনসমাগম করতে দেয়া হচ্ছে না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার স্বার্থে তিনি সিলেটে বিমান থেকে নামবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা বেড়েছে। এরই মধ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আর 7টি আসনে ছাড় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে এলডিপি ছেড়ে দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার গুলশান বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে বলেও জানান তিনি। আসনগুলো হচ্ছে ঢাকা 12 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া 2 নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3 গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ 4 গণ অধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার এবং যশোর 5 আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস ও নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন ছাড় দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ ও সংশয় আছে। দুপুরে নির্বাচন কমিশনে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। ইসিতে বৈঠক শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, শরীফ ওসমান হাদি হত্যায় আওয়ামী লীগের যোগসাজশ আছে, এটাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। তিনি বলেন, কারোর সাথে জোট নয়, এনসিপি নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে, আর আসন সমঝোতা হলেও শাপলা কলি প্রতীকেই নির্বাচন করবেন তারা। আরও জানান, 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেটাই চায় জাতীয় নাগরিক পার্টি। দলটির প্রত্যাশা, নির্বাচন কমিশনের ভুলের কারণে নির্বাচনের তারিখ যাতে পিছিয়ে না যায়। আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, এই সময়ে রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐক্যমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা জানান। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। ভোট পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যদি ভোটারদের কথা না রাখে তবে তাদের দেশে থাকা মুশকিল হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে এটা নির্বাচনের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে বলেও জানান তিনি। সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর জন্য বিদ্যমান আইনগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রার্থীরা আচরণবিধি মানছে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনে নজরদারি জরুরি বলে মনে করেন তারা। বাংলাদেশের আগামী কয় মাস বা কয় সপ্তাহ আর এটা একটা গুরুত্বপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই সময়কে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের একত্রিতভাবে, যৌথভাবে, রাজনীতিবিদদের সাথে একত্রিতে, সরকারের নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্তদের সাথে থেকে এবং সেনাবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনীর সাথে একসাথে আমাদের কাজ করার এটাই সময়। জাতীয় ঐক্যের এইটাই দেখানোর একটা সময়। এই জাতীয় ঐক্যের ব্যতিরেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। গাজীপুরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের এক নেতাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ভোরে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের কেবিএম ব্রিক্স নামের একটি ভাটায় তাকে হত্যা করা হয়। নিহত ফরিদ সরকার গোসিঙ্গা ইউনিয়নের জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের বাবা জামাল উদ্দিন জানান, 20 বছর প্রবাস জীবন শেষে বছরখানেক আগে দেশে আসেন ফরিদ। মঙ্গলবার রাত 10:30টার দিকে এবিএম ব্রিক্সের ভাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর দেওয়া হয় তার পরিবারকে। পরে ইট খোলায় গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন ফরিদের বাবা। গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদ ওই ইট ভাটায় মাটি সরবরাহ করতেন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।